আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন দেশে এখন নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ঐকমত্য কমিশনের মাধ্যমে সংস্কার নিয়ে, দেশ আগামীতে কিভাবে চলবে না চলবে এসব নিয়ে আলোচনা আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে। আজ আমরা 16 তারিখে বসছি। গতকালকে 15ই আগস্ট অতিক্রান্ত হলো। 15ই আগস্ট নিয়ে কিন্তু নানা ঘটনা ঘটলো। আমরা দেখেছি 15ই আগস্ট একটা সময় ছিল অনেকটা পালন করাটা বাধ্যতামূলক ছিল। আবার এবার দেখলাম 15ই আগস্ট পালন না করাটা যেন বাধ্যতামূলক হয়ে দাঁড়ালো। 15ই আগস্ট কি একটা রাজনৈতিক দিবস, নাকি এর সঙ্গে বাংলাদেশের মানুষের আসলে সম্পর্কটা কি? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নানা আলোচনা হচ্ছে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য আজ আমন্ত্রণ জানিয়েছি এনডিএম এর চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজকে। জনাব ববি হাজ্জাজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি জি জি, আসসালামু আলাইকুম মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি আপনি ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জনাব ববি হাজ্জাজ, আপনাদের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, সংক্ষেপে এনডিএম নামে সবাই চিনে। আহ, এই দল আমাদের দেশের অনেকেই হয়তো ততটা পরিচিত না দলের সঙ্গে। আহ, তারপরেও এই দলের চেয়ারম্যান হিসাবে আপনি খুবই একটা পরিচিত মুখ। বিভিন্ন মিডিয়াতে আপনাকে দেখা যায়। আমাদের দুর্ভাগ্য যে আপনাকে এতদিন পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ করতে পারিনি, এটা আমারই ব্যর্থতা। তো প্রথমবার তো সবকিছু একটা শুরু আছে, আপনি এলেন। আশা করি আগামীতে আপনাকে পাবো আমরা। আপনাকে প্রথমে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনাদের এই দলটা তো প্রায় 7-8 বছর হয়ে গেছে। 8 বছর আট বোধহয় আট হয়ে বছর গেল। পর। জি 8 বছর জি। হয়ে গেল। তো এটা একেবারে নতুন দল তা তো বলা যাবে না। তো এই না, 8 বছরে আপনারা যা ভেবেছিলেন ততটুকু অগ্রসর হতে পেরেছেন, অথবা জনগণ কি আপনাদেরকে সেভাবে গ্রহণ করছে? আপনাদের কি মূল্যায়ন? থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই। আসলে যেমন মনে করেন, আমার নিজের রাজনৈতিক পথযাত্রা অ্যাবাউট 15 ইয়ার্স, 15 বছর মতো। ওর অন্য দলের সাথে ফার্স্টে ছিল, তারপর এসে 2017 সালে অফিসিয়ালি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন মানে এনডিএম আমরা লঞ্চ করি 2017 সালে। 2017 সালে যেই স্পিরিটে আমরা লঞ্চ করি, এরপর অবভিয়াসলি গত মানে প্রথম 7 বছর 17 থেকে আপনার 2024 সাল পর্যন্ত, যেহেতু আপনি নামেই বুঝতে পারেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, সো আমরা অনেক প্রতিকূলতার ফেস করতে হয়েছে, আমাদের সম্মুখীন হতে হয়েছে। এবং আমরা এই প্রতিকূলতার ভেতরেও আমরা বিশ্বাস করি যে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি দেশের জনগণের কাছে। আহ, অনেক বড় দল হয়ে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হয়নি ওই সময়টাতে, কারণ জ্ঞান প্রতিকূলতা অনেক বেশি ছিল। কিন্তু মনে করেন বেশিরভাগ জেলায় এবং বেশিরভাগ জেলার মনে করেন দুটো তিনটা চারটা করে উপজেলায় আমাদের কমিটির প্লেস করতে আমরা সক্ষম হয়েছি। তো সেই হিসেবে আমরা মনে করি, এবং যেহেতু পুরো সময়টাতে আমরা ওই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, সো ওই জায়গাটা থেকে যেই স্পেসটা পলিটিক্যাল ছোট্ট স্পেস, কিন্তু যেই স্পেসটা ছিল যেটা ওই মনে করেন ওই আওয়ামী ইউনো নিপীড়নের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদের সাথে আমাদের ওই সম্পৃক্ততা অনেক শক্তভাবে হয়েছে। তো সেই হিসেবে আমরা মনে করি যে কিছু দূর আমরা যেভাবে যতখানি আশা করা যেত ওই সময়টাতে, ততখানি আমরা রেসপন্স পেয়েছি এবং ততখানি আমরা দল সম্প্রসারণ করতে সক্ষম হয়েছি। এরপর গত বছর পতনের পর তো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এন্ড কিছু অনেক কিছু দেখলাম। এর ভেতর এই একটা বছর হয়তো যতটা আশাবাদী হতে পারতাম সম্প্রসারণ নিয়ে, যে মানে এই একটা বছর এখন উন্মুক্ত হয়ে গেছে, আমরা জনগণের কাছে আরো 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 সর্ট অফ কি বলবো, আরো স্বতঃস্ফূর্ত ভাবে পৌঁছতে পারা উচিত ছিল। কিন্তু ওখানেও বৃদ্ধি হয়েছে অনেক, বাট যতটা বৃদ্ধি কামনা করেছিলাম হয়তো তার থেকে একটু কম হয়েছে। সেটা আগামীতে আমাদের ভুল ত্রুটিগুলো কি ছিল না ছিল সেগুলো আমরা মেপে ইনশাল্লাহ আরো বেড়ে যাবে। বাট আমার মনে হয় যে আমরা গিভেন দ্য সার্কামস্ট্যান্সেস যত কিছু আমরা পার হয়ে এসেছি, সেসব কিছুর মধ্যে দিয়ে যতখানি দল সম্প্রসারণ জনগণের কাছে যাওয়া সম্ভব ছিল, তার অনেকটা আমরা করতে সম্ভব হয়েছি, সক্ষম হয়েছি। এবং আগামীতে আরো ভালোভাবে জনগণের কাছে পৌঁছানোর প্রচেষ্টা নিশ্চয়ই আমাদের থাকবে। জি। আহ, গত এখন তো 1 বছর হয়ে গেল নতুন একটা সরকারের, এবং আওয়ামী লীগের এবং শেখ হাসিনা সরকারের পতনের পর। তো আমি যতটুকু জানি যে আপনারা সেই আওয়ামী লীগ মানে হাসিনা সরকার বিরোধী যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনে আপনাদের একটা পজিটিভ ভূমিকা ছিল, যেভাবে হোক আপনাদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে ছিল। তো
যেহেতু নতুন একটা সরকার আসলো, আপনাদের কিছু প্রত্যাশা ছিল নতুন সরকারকে কেন্দ্র করে, 1 বছরের মাথায় এসে যখন মূল্যায়ন করেন, আপনারা কি দেখেন? যেখানে যাওয়া উচিত ছিল, যেখানে যেতে চেয়েছিলেন, যেখানে যাবে বলে ভেবেছিলেন, তার কতটুকু অর্জিত হলো বলে আপনার মনে হয়? ফার্স্ট একটা জিনিস বলি মাসুদ ভাই, ওই মানে গত 8 বছর আমাদের পথযাত্রায় শেখ হাসিনা সরকারের বা ওই আওয়ামী সরকারের যতগুলো অন্যায় যা কিছু হয়েছিল সবকিছুর বিরুদ্ধে আমরা শক্তভাবে প্রতিবাদ জানিয়েছি। ঢাকায়, ঢাকার বাইরে এবং অনেক জায়গায় হয়েছে। আমরা প্রতিবাদ জানানো শুরু করেছি এবং তারপর আমাদের সাথে বাকি সব দলরা এসছেন। অবভিয়াসলি আমরা সাইজ বা পরিধিতে ছোট দল বলে আমাদের আওয়াজটা গণমাধ্যমে বড়ভাবে ফুটে ওঠেনি, তবে প্রথম আওয়াজটা হয়তো আমাদের থেকেই এসেছিল। এরকম অনেকবার হয়েছে গত 8 বছরে, বা ওই আওয়ামী 8 বছরে আর কি। আর অবভিয়াসলি সেই হিসেবে জুলাই আন্দোলনে আমরা সরব ছিলাম, একদম রাজপথে সম্মুখ ভাগে ছিলাম। এবং তার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় তখন আমাদেরও অনেক অনেক আশা, আমরাও অনেক আশাবাদী ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা অনেক কিছু পেতে পারি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে প্রথম যেবার আমরা বসলাম, আই থিঙ্ক অগস্টের 8 তারিখে সরকার শপথ নিল। তখন তো আমরা সবাই শপথ গ্রহণের জায়গায় ছিলাম, আমরা সবাই তখনও সবার সাথে আলোচনা হয়েছে, ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ছোট একটু কথা হয়েছে। কিন্তু আই থিঙ্ক 10-12 তারিখের দিকে প্রথম আমাদেরকে ইনভিটেশন জানালো মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনার জন্য। 10-12 তারিখে যখন জানালো তখন আমাদের মনে হয়েছিল যে আমরা হয়তো ভালো কিছু আলোচনা করার সুযোগ পাবো, আমরা একটু ব্যাক এন্ড ফোর্থ, মানে অ্যাকচুয়ালি একটু আলোচনা হবে আর কি। দুঃখজনক বাট যেটা দেখলাম যে আলোচনা খুব বেশি হয়নি। ওনারা জাস্ট একটা ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছিলেন এবং আমাদের দলটা বেশ কয়েকটা দলকে আলাদা আলাদা করে ডেকেছিলেন, সবার সাথে আলাদা আলাদা করে বসেছিলেন, বাট বা হয়তো কয়েকজনের সাথে একসাথে বসেছিলেন, আমাদের সাথে আলাদা বসেছিলেন, বিএনপির সাথে আলাদা বসেছিলেন, জামাতের সাথে আলাদা বসেছিলেন। এবং আলোচনাটা বেসিক ছিল যে 15 তারিখ সম্বন্ধে কি করবে, এবং 15 তারিখ সম্বন্ধে কি করবে তাও মানে অলমোস্ট আলোচনাটা ছিল যে 15 তারিখটা একটু ডিফিকাল্ট একটা সময়। সো এটা আসলে এই সেলিব্রেশন বা কিছু এগুলো আপনার এক্সাম্পট করা, মানে এগুলো বাদ দেওয়া উচিত কিনা। এবং এটাও আসলে ওনারা বড় কোনো কথা শুনতে চাননি, ওনারা বেসিক্যালি শুনতে চেয়েছেন যে বাদ দেওয়া উচিত, জাস্ট হ্যাঁ বলেন আপনারা। সো আলটিমেটলি সবগুলো দল হ্যাঁ বলে বেরিয়ে চলে এসেছে। এখন আমি কিছু দূর মানছি প্রত্যেকটা দল, আমরাও কিন্তু হ্যাঁই বলার জন্য গেছিলাম, মানে যদি আমাদের ওইভাবে জিজ্ঞেস করা হতো। কিন্তু হ্যাঁ সাথে আরো কিছু আলোচনা ছিল আর কি, যে মাত্র একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যে হাসিনা সরকারের পতন করলাম, সেই হাসিনা সরকারকে কোনো রাউন্ড অ্যাবাউট ওয়েতেও সেলিব্রেট করার কোনো পদ্ধতি আমরা দিতে চাই না। সো মানে কিছু কিছু এক্সপ্লেনেশন, কিছু আন্ডারস্ট্যান্ডিং কিছু ছিল যে কোনটা পার্মানেন্ট হবে, কোনটা টেম্পোরারি হবে, কোনটা আজকের জন্য হবে, কোনটা আগামী বছরগুলোর জন্য হবে, এগুলোর কিছু আলোচনা ছিল। তো সেই আলোচনাগুলো তখন হয়নি। এটা জাস্ট আমি সিমটোম্যাটিক বলছি, এটা আপনার প্রশ্ন ছিল না আমি জানি মাসুদ ভাই, আমি যে জি সিমটোম্যাটিক জি বলছি জি, না, ঠিক আছে যে আসলে। সরকারের সাথে যে আলোচনার যে আমাদের আশাটা ছিল সেটা এই প্রথম আলোচনা থেকেই পরিষ্কার হয়ে গেছে এটা হবে না। এবং এরপর থেকে অনেকবার আমাদের বসার সৌভাগ্য হয়েছে, মানে দাওয়াত জানিয়েছে অনেকবার। সো ওখানে আমি তাদের ত্রুটি দিব না, কারণ দাওয়াত দিয়েছে অনেকবার, কিন্তু একবার আসলে আলোচনা হয় নাই। প্রত্যেকবার বসেছি, দুটো কথা শুনেছি, একটা ছোট্ট কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। তারপর মানে তখনও আমার সাথে আলাদাভাবে আলোচনায় কিছু দূর মাননীয় প্রধান উপদেষ্টা হয়েছে, উনি আমাকে অনেক আগে থেকে চেনেন, স্নেহ করেন, সেই হিসাবে হয়েছে। মানে দলগত যে আলোচনা, মানে সরকারের সাথে রাজনৈতিক দলের যে আলোচনা, সেই আলোচনা শুধু আমার দলের সাথে না, কোনো দলের সাথে, মানে বিএনপি, জামাত, এনসিপি, এই তিনটার মিটিং যেহেতু আমি জানি না, এই তিনটা মিটিং হয়তো অনেক আলাপ হয়, বাকি কোন দলের সাথে কোনো আলোচনা আসলে হয় না। ওখানে একটা আশাবাদ ব্যক্ত হয়, মানে স্যার আমরা আমাদের যে আশাবাদী ছিলাম সেটা আমরা আমরা সেই আশাটা পূরণ হয়নি। এরপর থেকে যদি আসি, যে সরকারের কাছ থেকে প্রথম আমাদের চাওয়া ছিল একটা প্রপার রোড ম্যাপ, কি করবেন না করবেন, সেটা ওনারা দিতে ব্যর্থ হয়েছেন। এবং আমরা দেখেছি যে ওই যে দায়িত্বটা তাদের ছিল, যে মানে জনগণের জন্য কাজ করা, যদি সেটা রিফর্মও হয় এবং নির্বাচন, এই জিনিসগুলো নিয়ে তারা কোন জিনিসে রিফর্মে গেছে সেগুলোরও ক্লারিফিকেশন ছিল না। কাদেরকে দাওয়াত দিয়েছেন রিফর্ম করবার জন্য, সেখানেও কিছু বিশাল ঘাটতি ছিল। যেমন মানে আমি আপনাকেও শুনেছি অনেকবার বলতে যে আমাদের দেশে কি বিশেষজ্ঞর কমতি ছিল, যে সবাইকে বিদেশ থেকে আনতে হলো, কারণ বিদেশ থেকে আনলে তারা অনেক বড় বিশেষজ্ঞ হতে পারে, বাট দেশের কারেন্ট প্রেক্ষাপট সম্বন্ধে তারা কম জানেন। এটা সিম্পল কথা, এটা বাস্তবতা। মানে আমি জীবনে 8-10 বছর কনসাল্টিং এ কাজ করেছি। তো কনসাল্টিং এ কাজ করার প্রথম জিনিস হলো অন্য মানুষকে বুদ্ধি দেওয়া, মানে আমি কমার্শিয়াল কনসাল্টিং আর কি। রাইট। তো তখন প্রথম কাজটা ছিল 2-3 মাস শুধু ওই কোম্পানির অফিসে যেয়ে বসে ওরা কি করে এটা শিখো, ওদেরকে বুদ্ধি দেওয়ার রাইট। আগে 2-3 মাস ওদের সাথে সময় কাটাতে হবে। মানে এটা সিস্টেমই ছিল যে ওদের সাথে সময় কাটাবা 2-3 মাস, বুঝবা আগে, তারপর 2-3 মাস তুমি বুদ্ধি দেবে। এটা মানে সো এখন মানে কিন্তু এই সরকার ওইটা শেখার সময় তো আমাদের নাই, আমরা তো ক্রাইসিস মোমেন্টে সরকারকে এনেছি। সো এরকম অনেক জায়গায় মানে আসলে বলা শুরু করলে হয়তো অনেক বেশি লম্বা হয়ে যাবে মাসুদ ভাই, তার জন্য না, অল্প ঠিক কয়েকটা আছে। কথা বললাম যে জায়গায় আর কি আমরা আশাহত হয়েছি। না, তার মানে আপনি বলতে চাচ্ছেন এই সরকারটা নিয়ে আপনাদের যে প্রত্যাশাটা ছিল
যে এই সরকারটা সবার সরকার হয়ে উঠবে, সকল মানুষের সরকার, সেটা আপনার শুরু থেকে আপনারা হতাশ হয়েছেন, সেটা হয়ে উঠতে পারেনি। আপনি আরেকটা কথা বললেন যে শুরুর জি। প্রথম মিটিংটাতে তাদের মূল আলোচনাটা ছিল যে 15ই আগস্টে তারা কি করবে, 15ই আগস্টকে কিভাবে পালন করবে অথবা কিভাবে পালন হতে দেবে। তার মানে আপনার কি মনে হয়েছে যে ওই সময়ে 2024-এর 15ই আগস্ট এবং 2025-এর 15ই আগস্ট, এই যে কথা আপনি আমাকে বললেন যে তাৎক্ষণিক একটা একটা ব্যবস্থা হতেই পারে, কিন্তু 1 বছর পরে তো সিচুয়েশন চেঞ্জ হবে। তো এখন আপনার যা দেখছেন, এবারে 15ই আগস্টে যা দেখছেন, আপনার কি মনে হয় যে সরকার একটা জুজুর ভয়ে আক্রান্ত? আমি আসলে জানি না, বুঝছেন মাসুদ ভাই, আমি আপনাকে সত্যি একটু কথা বলি। আমি আমি আবার 24-এ ফেরত যাই, মানে যেহেতু 15 আগস্টের কথা আসলো, তো আমি আবার হুম, 24-এ ফেরত যাই। আমি একবার সুযোগে বলেছিলাম, মাননীয় প্রধান উপদেষ্টার সামনেই বলেছিলাম, কারণ তখন একটা আলোচনা চলছিল যে গণভবনকে আপনার জুলাই মিউজিয়াম বানানো হবে। তো না, হুম, গণভবন বিশাল একটা আপনার স্টেট স্ট্রাকচার, এবং এটা তৈরি করা হচ্ছে এমন ভাবে যে প্রধানমন্ত্রীর জায়গায় যিনি থাকবেন তিনি যেন মানে বড়ভাবে আর কি ওনার কার্যক্রম সব চালাতে পারেন এন্ড হোয়াট নট, এরকম একটা স্টেট স্ট্রাকচার। এত বড় একটা স্ট্রাকচার, এত কমপ্লেক্স সিটির সাথে বিল্ড করা, এটাকে একটা মিউজিয়ামের জন্য দিয়ে দেয়, এটা একটু লস। এবং আমি তখন বলেছিলাম যে 32 নম্বরকে রাদার আমরা জুলাই মিউজিয়াম বানাই। এটা একটা হুম, মানে হুম, হুম, 32 নম্বর স্থাপনা থাকবে, জুলাই মিউজিয়ামও থাকবে, এবং তারপর ফিউচারে দেখা যাবে, এরকম একটা আমি আইডিয়া দিয়েছিলাম। আলটিমেটলি যেটা হলো যে 32 নম্বরকে একদম মাটির সাথে মিলিয়ে দেওয়া হলো। এখন মানে 32 নম্বর মাটির সাথে মিলিয়ে দেয়, এটা তো আমার পার্সোনালি তেমন কোনো প্রবলেম আছে না, আমার তেমন কোনো প্রবলেম নেই, যে সত্যি কথা ইতিহাসের জন্য একটা বিল্ডিং লাগে না। বাট পয়েন্টটা হলো যে ওই যে ঘুরিয়ে দেয়া, এটা তো আপনি আইনি পদ্ধতিতে করতে পারতেন, বা আপনি মানে কোনো একটা একসেপ্টেবল পদ্ধতিতে করতে পারতেন মব জাস্টিসের বদলে। এবং মব জাস্টিসের কথাটা মানে পরে আমরা পরিষ্কার ভাবে জেনেছি, এগেন যেহেতু আমার কাছে প্রমাণ নাই, সো আমি কারোর নাম নুম বলে বলবো না, বাট আমরা পরিষ্কার ভাবে জেনেছি যে উপদেষ্টা মন্ডলীর তে বসেন এরকম ব্যক্তিরা আছেন যারা এটাতে পুরো সায় দিয়েছে, এবং যারা মানে ফোন করে এমন অর্ডারও দিয়েছে, এগেন আমি শুনেছি, আমার কাছে এভিডেন্স নাই, বাট ফোন হুম, করে হুম, এমন অর্ডারও দিয়েছে যেন এই মবগুলোকে থামানো না হয় বা থামানোর চেষ্টা করা না হয়, কারণ আর্মির উপস্থিতি ওখানে ছিল। তো থামানো বা থামানোর চেষ্টাকে যেন না করা হয়, সেটা উপদেষ্টা মন্ডলীর সদস্যরা ফোন দিয়ে বলেছেন। সো এই জায়গাটাতে মানে তাহলে আপনি সরকারে বসে মবকে ঠেলে দিচ্ছেন, এবং এমন একটা সিচুয়েশন তৈরি করছেন যেখানে আর কি ওই যে আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটবে, এটা মুশকিল বিষয়। অবভিয়াসলি এগেন মাত্র একটা স্বৈরাচারী সরকারের পতন হচ্ছে, সেই স্বৈরাচারী সরকারকে কোনো রাউন্ড অ্যাবাউট ওয়েতেও সেলিব্রেট করা ইমিডিয়েটলি মুশকিল, বা করতে দেয়া মুশকিল, এটা আমি মানছি। কিন্তু আবার ইতিহাসকেও, যেমন মনে করেন এই যে জুলাই ডিক্লারেশন, জুলাই যেটা ঘোষণাপত্রটা আর কি, যেটা ছাড়া হলো 5 আগস্টে, তো সেই ঘোষণাপত্রেও অনেক কিছু, অনেকগুলো আর্টিকেলস আছে, অনেকগুলো ক্লজ আছে, যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে এটাও এখানে ইতিহাস বিকৃত হয়েছে। মানে অনেক কিছু নাই, ওই মানে ওই যে ওটা নাই সেটা ইতিহাস বিকৃতি, আবার অনেক কিছু এমন ভাবে আছে যেটা আমার কাছে মনে হচ্ছে ইতিহাস বিকৃতি। তো এইটা আমাদের আসলে মানে এইটা আশা ছিল না এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে। রাজনৈতিক সরকার এসে অনেক ভুল ত্রুটি করে, কারণ তাদের রাজনৈতিক কিছু চাওয়া পাওয়া থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের চাওয়া পাওয়া থাকা উচিত ছিল না। সেই জায়গা থেকে এই মুশকিল জিনিসগুলো তৈরি হয়েছে। আর আপনি যদি এই যে গতকালের কথা বলেন, গত পরশু রাত বা গতকালের কথা বলেন, তাহলে এই জায়গা থেকেও কিছু প্রশ্ন আছে যে দেখেন বাংলাদেশের জনগণ যেটা যেভাবে সেলিব্রেট করতে চায়, আপনি যদি একটা আপনি বাংলাদেশের নাগরিক হন, আপনার সবচেয়ে বড় হিরো যদি হয় সরওয়ার্দী সাহেব, আপনি সরওয়ার্দী সাহেবকে সেলিব্রেট করবেন, দেশের ইতিহাস সেলিব্রেট করবেন, আপনি সরওয়ার্দী সাহেবকে সেলিব্রেট করবেন। আপনি তো স্বাধীন বাংলাদেশের নাগরিক, আপনার পুরো অধিকার আছে। তো আপনি যদি ফজলুল হক সাহেবকে সেলিব্রেট করতে চান, আপনি যদি মৌলানা ভাসানীকে সেলিব্রেট করতে চান, তো আপনি যদি শেখ মুজিবকে সেলিব্রেট করতে চান, আপনি করবেন ভাই, আমি আপনার মতো করে করব না। গত 15 বছর শেখ হাসিনার আমলে যখন জোরপূর্বক ছিল দুঃখ প্রকাশ করা বা সেলিব্রেট করা, তখন আমি সেলিব্রেটও করি নাই, ওইভাবে দুঃখ প্রকাশও করিনি, আমি এখন আমার মতো করে করব। কিন্তু আপনি যদি চান তাহলে আপনাকে আমি বাধা দেবো, কারণ গত 15 বছর যে জিনিসটা হয়েছে, মনে করেন যারা জিয়াউর রহমানকে সেলিব্রেট করতে চেয়েছে তাদেরকে বাধা দেওয়া হয়েছে না। আমার মনে আছে আমি 2-3 বছর আগে আমার দলের পক্ষ থেকে হিরোজ অফ 71, মানে 71-এর যারা নায়ক এবং মহানায়ক, সো মনে করেন আপনার ভাসানী মানে সরি, অবভিয়াসলি মানে ভাসানী সাহেব তো ছিলেন, শেখ মুজিব ছিলেন, আমাদের ওসমানী সাহেব ছিলেন, সকল সেক্টর কমান্ডাররা ছিলেন, তারপর আপনার মানে জিয়াউর রহমান সাহেব, সবার ছবি দিয়ে আমার দল থেকে একটা পোস্টার, এগেন এটা ওই 71 টু 50 ইয়ার্স, এটা হলো 2021 সালে, রাইট, 2021 সালে স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমরা পুরো ঢাকা শহর পোস্টারিং করেছিলাম। এই পোস্টারিং করবার জন্য, এবং জিয়াউর রহমান সাহেবের ছবি সবচেয়ে বড় করেছিল এটাও না, সবচেয়ে বড় করে হয়তো ওসমানী সাহেব, তার শেখ মুজিব সাহেব, এদের ছবি ছিল, হ্যাঁ, কমান্ডার ইন চিফ,
বা তাজউদ্দিন সাহেবের ছবি ছিল, অনেকগুলো ছবি দিয়ে, ইনক্লুডিং জিয়াউর রহমান সাহেব। কিন্তু জিয়াউর রহমানের সাহেবের ছবি কেন আছে? এইটার জন্য মানে আমার লোকজনকে থানায় ধরে নিয়ে গেছে, আমাকে ওই যে স্পেশাল অফিস গুলো, ওই যে 12 তলার কথা বলি আমরা, ওখান থেকে কল এসছে, ওখান থেকে দাওয়াত এসছে, পোস্টারিং অনেক দূর বন্ধ করে দিতে হয়েছে। সো মনে করেন আমরা হয়তো মানে 50,000 পোস্টার ছাপিয়েছিলাম, আলটিমেটলি হয়তো 5-7 হাজার লাগাতে পেরেছি, তারপর লাগাতেই দেয়নি, সব পচে গেছে, নষ্ট হয়েছে, মানে লাগাতেই দেয়নি। দেখেন এটা কিন্তু স্বাধীনতার 50 বছর পূর্তিতে সব নায়কদের ছবি দিয়ে 20টা অ্যাটলিস্ট ছবি ছিল, অ্যাটলিস্ট 20টা ছবি ছিল। আমি আপনাকে বলছি সব সেক্টর কমান্ডার, তারপরে যে তাজউদ্দিন সাহেবের সরকারের 2-4 জনের, শেখ মুজিবের, আপনার ওসমানী সাহেবের, ভাসানী সাহেবের, 20 অ্যাটলিস্ট মিনিমাম 20টা ছবি ছিল। বাট কোথাও একটা জিয়াউর রহমান সাহেবের ছবি ছিল? এখন আপনি জিয়াউর রহমান সাহেবকে ডিনাই করে তো ভাই স্বাধীনতার ইতিহাস লিখতে পারবেন না, এটা সম্ভব না। আচ্ছা, তো তাইলে 15 বছর জিয়াউর, এই যে আমার এক্সাম্পল দিয়ে বলছি, মানে জিয়াউর রহমানের ছোট্ট একটা ছবি থাকার জন্য পুরো আমাকে ডেকে নিয়ে গেছে, আমার লোকজনকে অ্যারেস্ট করেছে, পোস্টার লাগানো বন্ধ করিয়ে দিয়েছে। সো জিয়াউর রহমানকে সেলিব্রেট করতে দেয় নাই। তাহলে এখন আপনি যদি উল্টা করেন, তাও একটা পলিটিক্যাল সরকার করতো, তো আমি পলিটিক্যাল সরকারকে বকা দিতাম, গালি দিতাম। এটা ভাই অন্তর্বর্তীকালীন সরকার, এটা নিউট্রাল সরকার হওয়ার কথা। এখানে কিভাবে এইসব খেলা চলে, এগুলো খুব মুশকিল ভাই। তার মানে কোনো চেঞ্জ আপনি দেখছেন না? মানে আগেও যেরকম, আমি যে কথাটা বারবার বলছিলাম, আমি বারবার এটা আপনার সঙ্গে বলেছি বোধহয় সম্ভবত, যে আমি সবসময় বলি একটা দেশকে অগ্রসর করতে গেলে না একটা ঐক্যবদ্ধ জাতি লাগে। প্রত্যেকটা দল আলাদা আলাদা দল থাকবে, দলের নিজস্ব একটা আদর্শ থাকবে, কিন্তু একটা দল আরেকটা দলকে নিশ্চিহ্ন অথবা নিঃশেষ করে দেওয়া রাজনীতিটা করবে না। এটি তো হওয়া উচিত। আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের 15 বছরে জাতিকে বিভক্ত করার একটা প্রচেষ্টা, যে স্বাধীনতার পক্ষ, স্বাধীনতার চেতনা, এই সমস্ত কথা বলে জাতিকে বিভক্ত করা, এবং বিএনপিকে, এমনকি জিয়াউর রহমানকে বলা হয়েছে যে পাকিস্তানের চর, এগুলো কিন্তু বলা হয়েছে, এবং বিএনপিকে একটা সন্ত্রাসী দল, খোদ শেখ হাসিনা অনেক জায়গায় আইএসআই এজেন্ট বলে আখ্যায়িত করেছেন। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে? এগুলো বলে মানে জাতিটাকে বিভক্ত করা, জামাত ইসলামকে আমি কিন্তু তখনও বলেছি, আপনার মনে আছে কিনা, যে আপনি এই যে বিএনপি যারা সমর্থক, জামাতের যারা সমর্থক, তারা তো দেশের নাগরিক, তাদের একটা মতামত থাকতে পারে না? ওই মতামতটা আপনার পছন্দ নাও হতে পারে, আমার পছন্দ নাও হতে পারে। তো আমরা ওই সময় কিন্তু যখন ডক্টর ইউনূস দায়িত্ব নিলেন, আমরা কিন্তু ভেবেছিলাম, একটা প্রত্যাশা আমার মনে ছিল অন্তত পক্ষে, যে উনি বোধহয় জাতিকে ঐক্যবদ্ধ করবেন। কিন্তু আমার কাছে কেন যেন, আমি খুব আতঙ্কিত বোধ করছি যে কেন যেন ঠিকঠাক উল্টাটা দেখছি। উনিও সেই একই ধারায় মানে যেন নিজেকে গা ভাসিয়ে দিচ্ছেন। আপনার কি তাই মনে হয়? দেখেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস মানে মাননীয় প্রধান উপদেষ্টাকে ধরে কথাটা বলবো না, আমি সরকারকে ধরে কথাটা বলি। কারণ উনি কতখানি এই সরকারের কন্ট্রোলে আছে, যদি এখানে আপনি বলতেই পারেন যে যে প্রধান, তার দায়িত্ব কন্ট্রোল করতে না পারলে এটা তার দোষ, এগুলো সব আমি মানছি। বাট আমি জাস্ট বলছি, আমি সরকার হিসেবে বলি, সরকারের ভেতরে অনেক ধরনের ফোর্সেস এর খেলা অত্যন্ত দুঃখজনক হলো, সত্যি আমরা দেখছি। যেটা বললাম যে গত বছর 32 নম্বর ভেঙে দেওয়ার সময় সরকারের উপদেষ্টারা ফোন দিয়ে এইসব কথা বলেছে। আজকে আমরা দেখেছি, যেমন মনে করেন কিছুদিন আগে একজন এক্স সচিব মহোদয়, উনি মানে বিএনপি করেন, বা এক্স সচিব, একটা ওই এক্স সচিবদের বা সচিবদের একটা ডিসকাশনে বললেন যে অনেকের বিরুদ্ধে তার স্পেসিফিক এভিডেন্স আছে। আমার যেমন কারো বিরুদ্ধে স্পেসিফিক এভিডেন্স নাই, তবে আমি এটা অনেক জায়গায় বলেছি যে আমি বেশিরভাগ না, মানে মোটামুটি সব, আমরা ব্যবসায়িক পরিবারে বড় হয়েছি, তো মানে বন্ধু বান্ধব সবাই মোটামুটি ব্যবসায়ী। আমি একমাত্র আমার পুরো পরিবারের মধ্যে বা ছোটবেলায় বন্ধু বান্ধবের মধ্যে আমি একমাত্র রাজনীতিবিদ বা রাজনীতির সাথে সংযুক্ত, সবাই ব্যবসায়ী। তো এমন কোন ব্যবসায়ী নাই, মানে এমন কোন বন্ধু আমার নাই যার কাছ থেকে আমি শুনি না। আর আমাকে একটু বেশি বলে, কারণ আমি রাজনীতির সাথে আছি। এমন কেউ আমাকে নাই যে আমাকে বলে নাই যে তার কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে। এবং এই যে চাঁদা নেওয়া হয়েছে, এই গত 1 বছরে, গত 1 বছর মানে মানে মনে করেন গত 8-9 মাস, এরকম গত 8-9 মাস ধরেন, পুরো 1 বছর না, প্রথম 2-3 মাস এরা এই ঝামেলা ফেস করে। মানে প্রথম 2-3 মাস তারা চেয়েছে, অনেককে টাকা দিয়েছে, সেটা ভিন্ন, কারণ তখন আইন শৃঙ্খলা বাহিনী একেবারেই ছিল না, সো তারা নিজেদের প্রোটেকশনের জন্য চেয়েছে, ছেলেদেরকে টাকা দিয়েছে। এটাও সত্যি কথা, এটা হয়েছে। যারই ফ্যাক্টরি আছে, যারই বড় ফ্যাক্টরি বা বড় অফিস আছে, ওই এলাকার ওই ওই কি বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার পরিচিতিকে, তাকে নিয়ে আসো, তাকে টাকা দাও, এই জিনিসটা অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পুরা হয়েছে। এটা মানে এটা ডিনাই করার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে, মানে কোনো উপায় নেই। আচ্ছা, গত 7-8 মাসে এটা হয়েছে। এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি যে উপদেষ্টা মণ্ডলীর কেউ ফোন দিয়ে রিকোয়েস্ট করেছে একটা পার্টিকুলার পার্টিকে ডোনেশন দিতে। তো এখন একটা মন্ত্রী যখন ফোন দিয়ে রিকোয়েস্ট করবে একটা পার্টিকে ডোনেশন দিতে, এইটাই ভাই চান্দা। মানে সো এই জিনিসগুলো গত কয়েক মাসে অনেক জায়গায় হয়েছে। হয়তো সুন্দর করে বলেছে, হয়তো জোর গলায় বলেছে, সেগুলো আমি জানি না ভাই, বাট বলা হয়েছে এবং বলার সাথে সাথে দেয়া হয়েছে। এই জিনিসগুলো আমি আপনাকে বলছি, এই জিনিসগুলো হয়েছে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে যেই নিউট্রালিটিটা আমরা এক্সপেক্ট করেছিলাম এই সরকার থেকে,
সেটা হয়তো না, সেটা আমরা পাইনি, সেটা একেবারেই আমরা পাইনি। এবং এটা পুরো মানে সরকার কাঠামোর দোষ। এবং আরেকটা জিনিস বলি যে কয়েকজন চিন্তক আছেন, মানে লাইক থিঙ্কার্স আছেন, পরিচিত থিঙ্কার্স আছেন, যারা আমরা বারবার দেখেছি যে প্রথমে তো আমরা দেখেছি যে তারা ক্লেমও করেছেন যে তাদের শিষ্যরা বা তাদের ওই যে পাঠচক্রর লোকজনরাই এই সরকারে আছেন, তারা ক্লেমও করেছেন আলোচনায়। এবং এরপর আমরা দেখেছি গত 12 মাস ধরে যে তারা একটা ডিসকাশনে বা একটা মিটিং মানে একটা প্রোগ্রামে একটা কথা বলেন বা প্রেসের কাছে একটা কথা বলেন, এর সাথে সাথে উপদেষ্টা মন্ডলীর কয়েকজন সেম কথাটা বলা শুরু করে। আবার তরুণদের একটা রাজনৈতিক দল আছে, তারা সিমিলার কথা বলা শুরু করে। তো এই জিনিসগুলো একটু প্রবলেম্যাটিক। কারণ এখন আপনি যদি ধরা শুরু করেন যে যেই চিন্তকের যে থিঙ্কারের কথা হচ্ছে, উনার গত 50 বছরে বাংলাদেশের উন্নয়নে কি অবদান আছে, এখানে আমি ওনাকে ভালো খারাপ বলছি না, বাট বলছি উনার যদি পজিটিভ অবদান না দেখে থাকে, উনি অনেক ভালো মানুষ হতে পারেন। কিন্তু আছে না, আমরা অনেক সময় অনেকে অনেক অনেক তাত্ত্বিক কথা চিন্তা করে প্র্যাকটিক্যালিটি চিন্তা করে না। যেমন মনে করেন মাসুদ কামাল ভাই নিউজ চ্যানেল চালিয়েছেন, ওই সময় চ্যানেলের নিউজের অবস্থান কি ছিল, প্রফিটেবল ছিল কিনা বা কিছু, এইটার একটু খাতা দেখলে বুঝতে পারবেন আচ্ছা এই লোকটা বুঝে কিনা। তো ওই লোকটা এরকম কোনো খাতা আছে নাকি? যদি খাতা না থাকে তাহলে কোনো প্রমাণ নাই ভাই সে আসলে বোঝে কিনা। সে মানুষ ভালো হতে পারে, চিন্তক ভালো হতে পারে, কিন্তু তার চিন্তার কোনো প্র্যাকটিক্যাল রেজাল্ট আসবে কিনা এটার কোনো প্রমাণ তাইলে নাই। এরকম অনেক কিছু প্রবলেম আমরা দেখেছি গত 12 মাসে মাসুদ ভাই এই সরকার থেকে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব ববি হাজ্জাজের মন্তব্য আমাদের 15 আগস্ট নিয়ে, আমাদের মব নিয়ে এবং চাঁদাবাজি নিয়ে, নানা বিষয় নিয়ে। আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।